আপনারা দেখছেন বেঙ্গল টাইমস নাও, সংবাদ মানেই সত্য। আমি আজকে যেহেতু ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটি ঘোষণা হয়েছে, এই রাজ্য কমিটিতে যারা রাজ্যের পদাধিকারী হয়েছেন, বিভিন্ন দায়িত্ব পেয়েছেন, প্রথমেই তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা করি আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার নেতৃত্বে এই রাজ্য কমিটি এবং আমাদের সকল পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা 26-এ পরিবর্তন আনব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী সরকার, যার একটা ইউনিট এই আসানসোল জেলাতেও চলছে, সেই স্বৈরাচারী সরকারকে আমরা সরিয়ে নরেন্দ্র মোদীর সরকার, মানবিক সরকার এবং দেশকে ফ্র্যাজাইল 5 থেকে, অর্থাৎ ভঙ্গুর অর্থনীতির 5টি দেশের মধ্যে থেকে পৃথিবীর 4র্থ বৃহত্তম এবং বর্তমানে প্রায় আমরা 3য় বৃহত্তম দিকে এগোচ্ছি, অর্থনীতির দিকে নিয়ে যাওয়া সরকার তৈরি হবে। বন্ধুগণ, আজকে আসানসোলের বিষয়ে কথা বলতে গিয়ে আমার প্রথমেই রেলপারের অঞ্চল, সেই অঞ্চলের কথা বলতে আমরা বাধ্য হচ্ছি। এই রেলপার অঞ্চল এখন বর্তমানে ড্রাগ মাফিয়াদের অধীনে চলে গেছে। ড্রাগ মাফিয়াদের দৌড়াতে আমাদের যুবকরা, তারা দিনের পর দিন এই ড্রাগ অ্যাডিক্টেডের সংখ্যা বাড়ছে এবং তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এখানকার বিধায়ক মলয় ঘটক, যিনি রাজ্যের মন্ত্রী, তিনি এতদিন ধরে বিধায়ক আছেন, মন্ত্রী আছেন। আমি প্রশ্ন করতে চাই যে একজন এরকম সিনিয়র মন্ত্রীর বিধানসভাতে এই ড্রাগ র্যাকেট চলছে, মন্ত্রী কি জানেন না? কানে তেল দিয়ে ঘুমোচ্ছেন নাকি পুলিশের মাধ্যমে এই ড্রাগ মাফিয়াদের পয়সার ভাগ মন্ত্রী বা তার ভাইয়ের কাছে পৌঁছয়? কারণ আমরা যেরকম শুনেছিলাম হাতির 2 রকমের দাঁত হয়, এটা দেখানোর একটা খাবার। আসানসোলের এই মন্ত্রীর এরকম 2টো মুখ আছে, একটা নিজের মুখ আর একটা ভাই হচ্ছে অভিজিৎ ঘটকের মুখ। খাওয়ার জন্য উনি অভিজিৎ ঘটকের মুখটাই ব্যবহার করে বলে আসানসোলের মানুষের অভিযোগ। আজকে আসানসোল কর্পোরেশনের পার্কিং প্লাজা, যেখানে গাড়ি রাখার কথা, তা বর্তমানে কমার্শিয়াল কমপ্লেক্সে রূপান্তরিত করেছে আসানসোল কর্পোরেশন। এই কমার্শিয়াল কর্পোরেশনে পরিণত হলে পার্কিং হবে কোথায়? রাস্তার উপরে পার্কিং হচ্ছে। গত কয়েকদিন আগে, সম্ভবত কালকে ভিডিওটি বেরিয়েছে, আমাদের রাম মারান্ডি, একজন আদিবাসী যুবক, তৃণমূল কংগ্রেসের কোনো একটি প্রকল্পে রাস্তা বা কিছু ছিল, সেখানে নারকেল ফাটাতে গিয়ে জয় শ্রীরাম বলেছে বলে তাকে জয় বাংলা বলার জন্য চাপ দেওয়া হয়েছে। এবং জয় শ্রীরাম কেন বলেছে? জয় শ্রীরাম বলা যাবে না। আজকে আমি প্রশ্ন করতে যাই, তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘটক থেকে শুরু করে উপাধ্যায় সাহেব থেকে শুরু করে যারা আছে এখানে, তাদের নাম তো সবারই হিন্দু নাম আমরা দেখতে পাচ্ছি। তো জয় শ্রীরামের নাম কি তারা ফতোয়া জারি করেছে যে জয় শ্রীরামের নাম বলা যাবে না? একজন আদিবাসী ভাই, সে জয় শ্রীরাম বলেছে বলে তাকে এইভাবে হেনস্থা করা হয়েছে। শুধু তাই নয়, এই আসানসোল জেলা বহু আগে থেকে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে প্রথম যখন সিট জেতা শুরু করে, দার্জিলিং এর পরেই এই আসানসোল জিততে শুরু করে। বাবুল সুপ্রিয় তখন এখানে আমাদের সাংসদ ছিলেন। সেই আসানসোল বরাবরই হিন্দুত্বের মাটি, হিন্দু সেন্টিমেন্ট এখানে কাজ করে। সেই জায়গাটাকে কিভাবে ল্যান্ড জিহাদের মধ্য দিয়ে এবং মুসলিম তোষণের মধ্য দিয়ে, অ্যাপিজমেন্ট পলিটিক্সের মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে, তার কয়েকটি নিদর্শন আপনাদের সামনে আমি আনতে চাই। আপনারা জানেন, আসানসোলের মানুষ জানেন। আমরা যদি দেখি যে একের পর এক জায়গায়, সেটা রাহা লেন হোক বা অন্য কোনো জায়গায় হোক, বিশেষ করে আমাদের এই মন্ত্রী সাহেব, তার যে 2জন ঘনিষ্ঠ ব্যক্তি, একজন নান্নে আর একজন মিস্টার, এই নান্নে এবং মিস্টার, তারা হিন্দুদের জমি জোর করে কিনে নিচ্ছে। এটা ল্যান্ড জিহাদ। জমি কেনা টানা পরে কথা, এটা ল্যান্ড জিহাদ চলছে। আসানসোলের ভেতরে মিনি পাকিস্তান বানানোর একটা চক্রান্ত চলছে। চলতে পারে না। ভারতীয় জনতা পার্টি যতদিন আছে আমরা চলতে দেব না।
শুধু তাই নয়, জিটি রোড আর এসবি গড়াই রোড, যেটা হচ্ছে এই আসানসোল শহরের প্রাণকেন্দ্র, এই দুই জায়গার ফুটপাত অর্থাৎ পিডাব্লিউডির জায়গা, মুসলিম ব্যবসায়ীরা, রোহিঙ্গা যারা আছে তারা এনক্রোচমেন্ট করে সেই জায়গা দখল করে নিচ্ছে, তারপরে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। কিছুদিন আগে আপনারা জানেন যে এখানে হসপিটাল অবস্থিত এই রাস্তার উপরে, কিছুদিন আগে একজন রোগী এই রাস্তা দিয়ে যাবার সময় অ্যাক্সিডেন্ট হয় ন্যাশনাল হাইওয়েতে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র ফুটপাত দখল করে এরা রেখেছে, এবং অ্যাপিসমেন্ট পলিটিক্সের জন্য সেখানে তৃণমূল কংগ্রেস কিচ্ছু করছে না, এবং তার ফলে সেই অ্যাম্বুলেন্স রাস্তায় দেরি হয় এবং সেই ব্যক্তির হসপিটাল পৌঁছানোর আগেই মৃত্যু ঘটে। আমাদের প্রশ্ন, এই মৃত্যুর দায় কার? ভোট কি এতটাই বড় যে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য যে সরকারি জায়গা, পিডাব্লিউডি জায়গা, সেই জায়গা কেউ দখল করে নিচ্ছে, সেখানে পুলিশ গিয়ে সেই দখল উচ্ছেদ মুক্ত করতে পারছে না? আর কত অ্যাপিসমেন্ট পলিটিক্স আপনারা করবেন? আপনারা তো এমন অবস্থায় পৌঁছে গেছেন যে তৃণমূল কংগ্রেস নেতারা এরপরে ভোট পাবার জন্য হয়তো নিজের মন্দির, বাড়ির মন্দিরও হয়তো ঈদের গরু কাটার জন্য দিয়ে দেবে। আমার বলতে খারাপ লাগছে, কিন্তু তাদের পরিস্থিতি দেখে সেটাই মনে হচ্ছে যে ভোটের জন্য তারা যা ইচ্ছে তাই করতে পারে, সেই জায়গায় পৌঁছে যাচ্ছে এরা। আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি যে কয়লা কেলেঙ্কারিতে এই মন্ত্রী নাম বারবার জড়িয়েছে। সিবিআই বেশ কয়েকবার ডেকেছে, মন্ত্রী যাননি, বিভিন্ন অজুহাত দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রথমত আমি সিবিআই ইডিকে বলবো যে যদি ডাকার পরেও না যায়, এতবার ইনভিটেশন লেটার দেওয়ার পরেও যদি না যায়, তাহলে যেভাবে আমরা কিছুদিন আগে দেখলাম যে আমেরিকার ফোর্স গিয়ে কোনো একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গেল, সেইভাবে চ্যাংদোলা করে আমার মনে হয় এই মন্ত্রীকে তুলে নিয়ে যাওয়া উচিত ইডির। এত তো প্রয়োজনই পড়বে না, ইডি এলে পরে এমনি ভয়ে লাফিয়ে গাড়িতে উঠে যাবে মন্ত্রী। আমরা ভেবেছিলাম যে একবার একটা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মন্ত্রী বুঝি, বা মন্ত্রীর ভাই অভিজিৎ ঘটক, মন্ত্রীর খাবার মুখ, তারা মনে হয় একটু সংযত হবেন। আবার দেখতে পাচ্ছি যেখানে একটা 350 কোটির চিটফান্ড রেলপারে যেটা ঘটেছে, সেই চিটফান্ডে মন্ত্রী এবং মন্ত্রীর ভাই অর্থাৎ মলয় ঘটক এবং তার ভাইয়ের নাম কিন্তু জড়িয়ে যাচ্ছে। আমরা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিউনিটি হল লিজ, তা নিয়ে দেখতে পাচ্ছি অদ্ভুত কাণ্ড যে মেয়র নিজের দলের কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর করছে। কেন? ভাড়ার টাকা নেওয়া হয়েছে, কিন্তু লিজ হোল্ডাররা কোনো জিএসটির টাকা জমা করেনি, অথচ সাধারণ মানুষের কাছ থেকে সম্ভবত 18% হারে জিএসটি নেওয়া হয়েছে। তো সেই জিএসটির টাকা যদি নেওয়া হয়ে থাকে, তাহলে সেই টাকা কেন জমা করা হয়নি, এর জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই যে ভাইপোর সাগরের যারা এখানে বসে আছে, যারা কয়লার টাকা তুলে ভাইপোকে পাঠায়, কয়লার টাকা যাদের হাতের মাধ্যমে ভাইপোর কাছে গেছে, কারণ এই আপনাদের যে কয়লা মন্ত্রী আছে, এই কয়লা মন্ত্রী এক সময় গাড়ি করে টাকা পৌঁছে দিত, আমাদের কাছে খবর আছে। তাদেরকে কিন্তু মানুষের কাছে জবাব দিতে হবে। জনগণের টাকা, জনগণের কয়লা, জনগণের পয়সা, জনতা জনার্দন সময় হলে পরে কিন্তু গলা দিয়ে হাতটা ঢুকিয়ে পেটের ভেতর থেকে কিন্তু টাকা বের করে নেবে। দ্বিতীয়, আমি একটি রাজ্য লেভেলের বিষয় আপনাদের সামনে রাখতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমার জেলায় যাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুকান্ত মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যেহেতু একটাও দুর্নীতি, একটাও অনিয়ম, কোনো অভিযোগ করতে পারেননি, তারপর থেকে ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। ওনারা আমার এলাকার দুজন লোক, তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল। তারা কাগজপত্র দেখাতে না পারার জন্য মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়ে, এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি, তাদেরকে কিছুদিন জেলে থাকতে হয়েছিল। তারপর যেহেতু সুকান্ত মজুমদারের এলাকার লোক, অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক স্ট্রিটে দেখা করেন। ভাবতে পারেন, দুজন আমার ওখানকার সাধারণ মানুষ,
এবং বলে চালানোর চেষ্টা করেন যে এরা বুথ সভাপতি বিজেপির ছিল। প্রথম কথা হচ্ছে আমাদের বুথ সভাপতি ছিলেন না, তৃণমূলে ছিল, তৃণমূল থেকে এসেছিল। আমার প্রশ্ন হচ্ছে মহারাষ্ট্র আপনারা বলেন এগিয়ে বাংলা, তো মহারাষ্ট্রে কাজ করতে যাবে কেন? আমার এলাকার লোক যদি কলকাতায় কাজ পায় তাহলে তো মহারাষ্ট্রে যাবে না কাজ করতে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জেলায় পদার্পণ করার আগেই আমি তার স্ত্রীর, যে ব্যক্তিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছে, 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে, এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি। সেই ব্যক্তির স্ত্রী সাংবাদিক বা কারো প্রশ্নের উত্তরে বলছে হ্যাঁ আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম। অভিষেক ব্যানার্জি বলেছিলেন সুকান্ত মজুমদারের পা ধরে নাকি কান্নাকাটি করেছিল, তাও সুকান্ত মজুমদার নাকি কাউকে ফোন করেনি। অথচ সেই মহিলা ক্যামেরার সামনে বলছে যে না আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, সুকান্ত মজুমদার সঙ্গে সঙ্গে একজনকে ফোন করেছিলেন, হিন্দিতে কথা বলছিলেন, আমি হিন্দি বুঝি না সেই জন্য আমি জানি না কি বলেছিলেন, কিন্তু উনি ফোনে কথা বলেছিলেন। অর্থাৎ আরেকবার প্রমাণিত হলো যে পিসি তো যেমন তেমন, ভাইপো তার এক কাঠি উপরে মিথ্যেবাদী। তো এর আগে পরে মিথ্যে কথা বলার আগে 10 বার ভাববেন। আমার সোশ্যাল মিডিয়াতে, টুইটে এবং তার সাথে অন্যান্য এক্স হ্যান্ডেল এবং অন্যান্য সামাজিক মাধ্যমে সেই মহিলার স্বীকারোক্তি আমরা দিয়েছি, আপনারাও দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। দাদা এসআইআর হেয়ারিং অসুস্থ হয়ে ফের নৈহাটি বিধানসভার ডেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা 77 নম্বর বুথের ভোটার বছর বসতি রত্না চক্রবর্তীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে কাল দুপুরে ব্যারাকপুর ব্লক 1 বিডিও অফিসে হেয়ারিং এ বোধ করলে তাকে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়, সেখানে তার মৃত্যু। প্রথম কথা হচ্ছে কোনো অসুস্থ ব্যক্তির এসআইআর এ যাবার দরকার নেই। বেশ কিছু বিএলও তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে এবং তারা মানুষকে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দিচ্ছে না। আমার নিজের বাবা অসুস্থ এই মুহূর্তে, তাকে কি বিএলওর কাছে যেতে হবে? না, যেতে হবে না, আমার বাড়িতে এসে বিএলও করে যাবে, হিয়ারিং বাড়িতে হবে। কিন্তু এটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং করে করা হচ্ছে এসআইআর বিরোধী একটা মানসিকতা তৈরি করার জন্য। এবং আমি বলতে বাধ্য হচ্ছি দুঃখের সাথে, বেশ কিছু মিডিয়া এর সাথে যুক্ত। মিডিয়াকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ দিয়েছে এটা করার জন্য। আমি সেই মিডিয়ার নাম নিচ্ছি না, নাম নিতে পারি, আমরা জানি কোন 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 মিডিয়া করছে। কিন্তু বাস্তবিকতায় হচ্ছে যাদের বয়স বেশি, যাদের অসুস্থতা আছে, তারা বিএলও কে জানালে পরে তাদের বাড়িতে গিয়ে বিএলও ভেরিফিকেশন করে আসবে। আমি কলকাতা দূরদর্শনকে ধন্যবাদ জানাবো আপনাদের ইয়ে থেকে। আমার জেলারই একটি উদাহরণ, কুসুমন্ডি বিধানসভার দূরদর্শন সেটা কিন্তু দেখিয়েছে। একজন অসুস্থ বয়স্ক মানুষ, তার বাড়িতে বিডিও অফিসের গাড়ি গিয়ে সেখানে কিন্তু ভেরিফিকেশন হয়েছে। তিনি যখন বিছানায় শুয়ে আছেন তার ফুটেজও এসছে দূরদর্শনের কাছে এবং দূরদর্শন সেটা দেখিয়েছে। সেজন্য কলকাতা দূরদর্শনকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। এসআইআর প্রক্রিয়া বানচাল করার জন্য কি এই রাজ্যের বিএলওরা একাংশ তারা অন্তর্ঘাত? না না, সবাই নয়, একটা অংশ যারা অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেস করে বা তৃণমূল কংগ্রেস করার জন্যই চাকরি পেয়েছেন। অনেক জায়গায় অঙ্গনারী বা এই ধরনের যারা সরকারি কর্মচারী, যারা প্রকৃতপক্ষে সরকারি নয়, আধা সরকারি বলা ভালো, তারা অনেক জায়গায় বিএলও হয়েছে। যেহেতু রাজ্য সরকার এই ইনফরমেশন দিয়েছে যে এখানে কোনো পূর্ণ সরকারি কর্মচারী নেই, অনেক জায়গাতে থাকা সত্ত্বেও দেয়নি। প্রাইমারি স্কুল টিচার আছে, তাকে না দিয়ে আধা সরকারি কর্মচারীকে দেয়া হয়েছে শুধুমাত্র নিজেদের এজেন্ডা ফুলফিল করার জন্য। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে যদি ওই বিএলও ওই অসুস্থ ব্যক্তিকে জানাতো যে আপনি অসুস্থতা বোধ করছেন, আপনার যাবার দরকার নেই, আপনি বাড়িতেই থাকুন, আপনার বাড়িতে এসে ভেরিফিকেশন হবে, তাহলে পরে সেই ব্যক্তির জীবন যেত না? যেত কি জীবন? অন্তত ওকে এসআইআর এর লাইনে যেত না। তার মানে এই মহিলা সম্ভবত আপনি বললেন না, যিনি মারা গেছেন, তার মৃত্যুর জন্য যদি দায়ী থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রলোভিত, তৃণমূল কংগ্রেসের দ্বারা মোটিভেটেড সেই বিএলও তিনি হচ্ছেন দায়ী, যে মিথ্যে কথা বলেছে তাকে। অভিষেক ব্যানার্জি বারবার এই এসআইআর নিয়ে অভিযোগ করছেন, আর কিন্তু মেনে নিচ্ছে কমিশন। তাহলে এই একাধিক সিদ্ধান্ত বদল হচ্ছে, এটা কি প্রশ্নের মুখে পড়ছে এসআইআর প্রক্রিয়া? না না, এসআইআর প্রক্রিয়াটা আপনাকে বুঝতে হবে। এসআইআর প্রক্রিয়া একটা
পদ্ধতি, যে কোনো পদ্ধতি টাইমের সাথে সাথে ফুল প্রুফ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন প্রস্তাব মেনে নিচ্ছে? কোনো প্রস্তাব মানেনি। অমর্ত্য সেনের বাড়ি গেছেন শান্তিনিকেতন, না না, সে তো যে কোনো বাড়িতে যাবে। ওনার বাড়িতে অভিষেক ব্যানার্জি বলার পরেই নাকি গেছে? অভিষেক ব্যানার্জি সেটা মনে হতে পারে। আমি তো কালকে মঞ্চ থেকে বলেছি, দেবের কাছে কেন নোটিশ যাবে না? দেব তো 2010-এ এখানে ভোট ট্রান্সফার করেছে। 2010-এর আগে দেখান তো দেবের নাম কোথায় ছিল? এত বলছে বাংলার বিখ্যাত হিরো। আজকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে, তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি। 2010-এর আগে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে দেবের নাম কোথায়? দেখাক। নাম ছিল না ভোটার লিস্টে। অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো আমার যথেষ্ট মানে হচ্ছে, কারণ অমর্ত্য সেন, আমি যতদূর জানি, আমার ভুলও হতে পারে, আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেন, উনি সিটিজেনশিপ নিয়েছেন। স্বাভাবিকভাবে তার নামটা কাটা যাওয়া উচিত ছিল। কেন আছে আমার জানা নেই, আমার ভুলও হতে পারে, কিন্তু আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করেছেন। ডায়মন্ড হারবার থেকে একাধিক পুলিশ কর্তার বদলি পূর্ব মেদিনীপুরে। আসন্ন নির্বাচনের এপিক সেন্টার হতে চলেছে পূর্ব মেদিনীপুর। দেখুন, আমার কাছে যা খবর, আমাদের বিরোধী দলনেতা যেহেতু গতবার নন্দীগ্রাম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সেহেতু নন্দীগ্রাম বিধানসভা জেতার ব্যাপারে ভাইপোর নাকি খুব মানে হয়েছে, আবদার হয়েছে আর কি, উনি নন্দীগ্রাম জিতবেন। তবে নন্দীগ্রাম জেতার জন্য যতই পুলিশ অফিসার পাঠান, শেষে দেখবেন নন্দীগ্রামটাও হারবেন, আর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ও হারবে, বিজেপি হারাবে, চিন্তা নেই। দাদা, গঙ্গাসাগর মেলার আগে বাবুঘাটে সন্ন্যাসীদের জন্য অস্থায়ী ক্যাম্পে চূড়ান্ত অব্যবস্থা, শৌচাগার নেই, পর্যাপ্ত জল নেই, শীতেও মাথা গোঁজার ঠাঁই মেলেনি। এরপরে বলা হচ্ছে যে সব ব্যবস্থা রয়েছে। ওই তো যারা কুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, যে মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে এর থেকে বেশি কি আশা করবে? এটা যদি হজ যাত্রী হতো তাহলে দেখতে না পাকা বিল্ডিং হয়ে যেত, যেরকম কলকাতায় নিউ টাউনে হজ টাওয়ার আছে। আমাদের দাবি এবং আমাদের সরকার এসে আমরা করব, আমরা গঙ্গাসাগর হাউস বা গঙ্গাসাগর যাত্রী নিবাস আমরা তৈরি করব কংক্রিটের। আমার কাছে খবর এসেছে সকালবেলাতে যে বাবুঘাটে যে ক্যাম্প হয়েছে, অস্থায়ী ক্যাম্প, তাতে মাথাতে ছিদ্র, জল পড়ছে বা শিশির পড়ছে শীতের সময়, বাথরুম নেই, মানে বিধিকিচ্ছিরি অবস্থা। এবং শুধু এবার নয়, প্রত্যেকবারই থাকে। তার মধ্যে যেখানে আপনি যদি গঙ্গাসাগর মেলাতে যান বাবুঘাটে, তাহলে দেখবেন, গঙ্গাসাগর মেলার যে ক্যাম্পে যান আর কি, তাহলে দেখবেন প্রচুর সামাজিক সংগঠন। আমরাও বেশ কয়েকটাতে ঘুরি, বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে, ক্ষত্রিয় সমাজ থেকে শুরু করে, নানা ধরনের সমাজ, হিন্দিভাষী ভাইয়েরা, তারা সেখানে সেবা কাজ করে, তারা সেই সেন্টার চালায়। সরকারের বেশি কিছু করতে হয় না, শুধু সিকিউরিটি দিতে হয়, জায়গাটা দিতে হয়, আর কিছু টেন্ট তৈরি করে দিতে হয়। বাবু, যে জায়গায় আপনি যাচ্ছেন বারাবণী, সেখানে বিজেপি খুব কম সংখ্যক, মানে তৃণমূল রেকর্ড ভোটে জয়লাভ করে। এখানে কি বিজেপি সংগঠনের অভাব, না তৃণমূল সংগঠন করতে দেয় না? দেখুন, ওখানে অনেকগুলো আন্দোলন হয়েছে, ওখানে যে আন্দোলনগুলো সাকসেস করতে পারেনি বিজেপি। দেখুন, ওখানে গুন্ডামি মস্তানি এমন পর্যায়ে চলে। গতকালও যে আমাদের যারা ফ্ল্যাগ লাগাচ্ছিল, আমাদের শক্তি কিন্তু প্রমুখ বা এরকম কেউ হবে, তার উপরে হামলা হয়েছে। আর দুর্বল জায়গা বলেই তো আমি আসছি, দুর্বল জায়গা বলে আমি এসেছি, এবং এবার জিতবো। উপাধ্যায় সাহেবকে ফেয়ারওয়েল দেবো আমরা, চিন্তা নেই, ফেয়ারওয়েল দেওয়ার ব্যবস্থা করবো। শাসক দলের পক্ষ থেকে মনে হচ্ছে আমরা না চাইলে বিজেপি একটাও মিটিং এখানে করতে পারবে না। কদিন আগেই বক্তব্য দিয়েছেন অসিত সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি। নেই, সে অসিত সিং তো ওনার চেলা, সে কোথায় কোথায় মাল ঝেড়েছে আজকে আমি বলবো মিছিল থেকে, আমার মিটিং থেকে, কোন রাস্তার টাকাটা মেরে দিয়েছে সে খবর আছে। আমরাও তো চাইলে অনেক কিছু করতে পারি। অজিত সিং বুড়ো হলে ডাক্তার দেখাতে যাবেন, কোথায় যাবেন? কলকাতায় তো যাবেন না, সেখান থেকে আমরা তুলে নিতে পারি তো। কিন্তু বিজেপি ওসব করে না। বিজেপি জানে যে গণতান্ত্রিক পরিবেশ কিভাবে রক্ষা করতে হয়। বিহারে ভোট হলো, দেখুন, আমরা বিপুল ভোটে জিতলাম। একজনও কংগ্রেস কর্মী বলতে পারবে না কাউকে কেউ টোন টিটকারি পর্যন্ত করেছে না। কেন করবে? তো গণতন্ত্র, মানুষ যাকে ভোট দেবে দেবে। তুমি জিতলে ভালো, কংগ্রাচুলেশন, আমি জিতলাম ভালো, কোনো অসুবিধা নেই। দেশের কাজ করার কথা, চুরি করার জন্য যারা বসে থাকে তাদের মনে হয় ও রেকেট বেরোতে দেবো না, ওকে ঢুকতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন যে আমি না চাইলে পরে স্বরাষ্ট্রমন্ত্রী নিউ টাউন থেকে বেরোতে পারবে না। ভারতবর্ষের সেনাবাহিনী হাতে চুরি পড়ে আছে নাকি? ক্ষমতা আছে আপনার পুলিশের দাঁড়ানোর? এলএমজি নিয়ে যখন নামবে ভারতবর্ষের সেনাবাহিনী, দেখি কত দম মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কত দুধেল গায়ে নিয়ে দাঁড়াতে পারেন উনি সামনে? দাদা বাংলায় আয়ুষ্মান ভারত চালু করতে দেন না, আবার হাসপাতালে ওষুধও পাওয়া যায় না। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা বলে অভিযোগ উঠছে। 4 বছর 9 মাসে কিছু না করেও নন্দীগ্রামে এবার ওষুধ বিতরণ করতে যাচ্ছেন অভিষেক। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভাতে মানে লোকসভাতে ডায়মন্ড হারবারে এবং নন্দীগ্রাম বিধানসভাতে সেবাশ্রয় চালু করছে। সেখানে তিনি বহু ডাক্তারকে নিয়ে যান, বহু ওষুধ বিলি করেন। প্রথম আমার প্রশ্ন হচ্ছে এই টাকার সোর্সটা কি, কোথা থেকে আসে? ওষুধ তো বিনা পয়সায় কেউ দেয় না, বা ডাক্তারবাবুরাও গেলে কিছু তো পারিশ্রমিক নেবেন বা গাড়ি তো লাগবে কমসে কম। এত টাকা উনি কোথা থেকে পান? এটা কি কয়লার টাকা, না গরু পাচারের টাকা, নাকি ওই যে লালা কার অ্যাকাউন্টে ওনার কাছের কার অ্যাকাউন্টে দিয়েছিল সেই টাকা? কোন টাকা এটা একবার জনগণকে বলুন, কারণ তাহলে লোকের সামনে অপশন থাকবে যে পাপের টাকার ভাগটা নেবে কি নেবে না। আর আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে বিজেপি সরকার 26-এ গঠন হবে, আমরা স্বাস্থ্যসাথীও রাখবো, আয়ুষ্মান ভারতও রাখবো। দিল্লিতে এই মুহূর্তে বিজেপির দুটো চালু আছে, রাজ্য সরকার 5 লক্ষ দেয়, কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত 5 লক্ষ, মোট 10 লক্ষ টাকার চিকিৎসা সুবিধে দিল্লির মানুষ পাচ্ছে বিজেপি সরকারের জন্য। আমরাও এলে ক্ষমতায় এলে এই ধরনের মডেল ভাববো। गंगा सागर मेले पर व्यवस्था पर क्या बोलेंगे सर? गंगा सागर की मेले की व्यवस्था जो व्यवस्था तो पूरी चरमराई हुई है, और गंगा सागर की मेला के लिए दीदी मुनि यानी मुख्यमंत्री जी ज्यादा कुछ नहीं करेगी। अगर हज होता तो हज के लिए हज टावर बना के रखा है दीदी ने, तो दीदी के पास आशा करना ही बीता है। आशा ही नहीं करना चाहिए हमें दीदी से। जो कहते हैं कि हिंदू धर्म गंदा धर्म है, तो उनसे कैसे आशा कर सकते हम? बीजेपी की सरकार जब बनेगी तो हम गंगा सागर हाउस बनाएंगे। আচ্ছা, আপনাদের মুখে মুখে এপ্রিলের ডেডলাইন চলছে, কমিশন কি ভোট এগিয়ে দিয়ে আসার চেষ্টা করছে? তাহলে কমিশন কবে ভোট করবে তার ব্যাপার। এপ্রিলে তো এমনি ভোট হতে হবে, এপ্রিল মেতেই তো ভোট হতে হবে, নাহলে সরকার গঠন হবে না। তো मुख्यमंत्री ममता बनर्जी का आरोप है कि एसआईआर के लिए आयोग कर रहा है भाजपा के आईटी सेल मोबाइल ऐप का इस्तेमाल। देखिए, इलेक्शन कमीशन के पास बहुत पैसा है, भाजपा क्या किसी का ऐप का इस्तेमाल करने की जरूरत नहीं। इलेक्शन कमीशन खुद ऐप बना सकता है। आज कितना पैसा लगता है बनाने के लिए? मैं भी बना सकता हूँ, आप भी बना सकते हैं। इलेक्शन कमीशन के पास तो भारत सरकार की फंड से पैसा आता है, तो उनको क्यों बीजेपी का लेने की जरूरत है? खुद का बना लेंगे, बना लिया है ऑलरेडी, और एआई यूज हो रहा है। तो इलेक्शन कमीशन ने प्रेस कॉन्फ्रेंस करके बताया कि हम एआई यूज कर रहे हैं। अब मेडिकल साइंस में एआई यूज हो रहा है, इंजीनियरिंग में एआई यूज हो रहा है, हर चीज में एआई यूज हो रहा है। हम भी इंफॉर्मेशन के लिए एआई यूज करते हैं, भाषण के लिए एआई यूज करते हैं, लेटर ड्राफ्टिंग के लिए एआई यूज करता है। करना चाहिए, सबको करना चाहिए। अभिषेक बनर्जी आरोप लगा रहे हैं কমিশন বলছে এবছর নাকি পর্ব কমাবে। আপনারা কি মনে করেন যে পশ্চিমবঙ্গে? দেখুন, আমার বক্তব্য হচ্ছে, বিজেপির বক্তব্য স্পষ্ট। আমরা প্রতি বুথে সেন্ট্রাল বাহিনী বা এই রাজ্যের বাইরের পুলিশ চাই। সেটা করতে গেলে এবং উপযুক্ত পরিমাণে কুইক রেসপন্স টিম, সেক্টর পাহারা দেওয়ার জন্য, গণনা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য উপযুক্ত পরিমাণ পুলিশ, ভোট কেন্দ্র পাহারার জন্য উপযুক্ত পরিমাণ পুলিশ বলতে কেন্দ্রীয় পুলিশ বা সিএপিএফ আমরা চাই। সেটা যদি নির্বাচন কমিশন 1 ফেজে করতে পারে কোনো অসুবিধা নেই, যদি 2 ফেজে করতে পারে কোনো অসুবিধা নেই, যদি 3 ফেজে তাদের যা মনে হবে সেটা করবে। এটা ইলেকশন কমিশনের ব্যাপার। দাদা, ডিজিপি নিয়োগ ক্ষেত্রে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ নিয়োগ ক্ষেত্রে ইউপিএসসি রাজ্য সরকারের যে সুপারিশ, সেই সুপারিশটা ফেরত পাঠিয়ে আবার সুপ্রিম কোর্টে। দেখুন, এই রাজ্য সরকার নিজের বংশপদ অফিসারদেরকে পদে বসানোর জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছে, এবং রাজীব কুমারকে দিয়ে ভোট করাবে প্ল্যান ছিল। বর্তমানে রাজীব কুমারের সাথে ভাইপোর সম্পর্ক ভালো নয়। ভাইপোর কথা মতো পিসি ভাইপোর কাছের একজন পুলিশ অফিসারকে ডিজিপি হিসেবে নাম পাঠিয়েছে বলে আমাদের কাছে সাংবাদিক সূত্রে বা সংবাদ মাধ্যম সূত্রে খবর এসেছে। এবং এই ধরনের বংশপদ অফিসার যারা কোরাপ্ট, যাদের নাম বিভিন্ন ফাইলে আছে, ইডির ফাইল, সিবিআই ফাইলে, এই ধরনের অফিসারকে এই পদে বসার উপযুক্ত বলে আমরা মনে করি না, আমাদের সরকার মনে করে না। স্বাভাবিকভাবে তারা হবে না। দাদা, ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম রাজ্য কমিটি গঠন,
12 জন সহসভাপতি রাখা হয়েছে, 5 জন সাধারণ সম্পাদক জায়গা পেয়েছেন কমিটিতে। একাধিক সাংসদ বিধায়ককে রেখেই রাজ্য কমিটি গঠন। তপশিলি উপজাতি মোর্চার সভাপতি করা হলো সাংসদ খগেন মুর্মুকে, সাধারণ সম্পাদক করা হলো সাংসদ সৌমিত্র খা, জ্যোতির্ময় সিংহ মাহাতোকে, সাধারণ সম্পাদক হিসেবে ফের কমিটির দায়িত্ব পেলেন লোকেশ চট্টোপাধ্যায়, সহসভাপতি হিসেবে কমিটিতে এলেন মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পাল, তাপস রায়রা, সহসভাপতি হিসেবে কমিটিতে আচ্ছা, লিস্ট আমার কাছে আছে, আমি শুরুতেই তো সবাইকে কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছি। কি বলবেন এটা নিয়ে? আমি তো আগেই বলে দিয়েছি, প্রথমটাই বলে দিয়েছি, এটা ফার্স্ট এটা ছিল আমার। सर अभिषेक बनर्जी का चैलेंज किए हैं भाजपा को कि श्वेत पत्र प्रकाशित करें। हम लोग 11 सालों में जो उन्होंने काम किया है उस श्वेत पत्र प्रकाशित करें भाजपा। हम लोग उन्नयन पंचाली प्रकाशित कर रहे हैं। देखिए, अभिषेक बनर्जी को बोलिए इतना पत्र में जाने की जरूरत नहीं, एक फोटो दिखा दीजिए कि एक फैक्ट्री का इनोग्रेशन ममता बनर्जी या अभिषेक बनर्जी कर रहे हैं बड़े मैन्युफैक्चरिंग यूनिट में, जिसमें 5000 लोगों की नौकरी हुई है और ममता बनर्जी उसका फीता काट रहे हैं या अभिषेक बनर्जी उसका फीता काट रहे हैं। एक फोटो तो दिखाइए भैया। आप काहे श्वेत पत्र के चक्कर में पड़ रहे हैं? श्वेत पत्र कहाँ है? उनका तो ब्लैक पत्र निकलेगा, कोयला पत्र निकलेगा। বলছি মতুয়াদের যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছিলেন সেখানে তারা রাষ্ট্রপতি দ্বারস্থ হচ্ছে, তাহলে কি বিজেপি চাপ বাড়ছে? চাপের কোনো বিষয় নেই। মতুয়াদেরকে তৃণমূল কংগ্রেস এবং কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা, প্রথমে বিভ্রান্ত করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের তো প্রথম তৃণমূল কংগ্রেসের নেতাদের করা উচিত, আপনারা কেন করছেন না? আপনি তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘটককে এখানে নাগালে পাবেন, তাকে জিজ্ঞেস করুন যে আপনার মুখ্যমন্ত্রী সভা থেকে বলেছিল আপনারা কেউ সিএ তে অ্যাপ্লাই করবেন না, আপনারা সবাই নাগরিক। আজকে সঠিক সময়ে সিএ তে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অনেকেই বিশ্বাস করেছে, স্বাভাবিক, মুখ্যমন্ত্রী বলছে। মুখ্যমন্ত্রী যে মিথ্যেবাদীকে বিশ্বাস করবে? এখন তো সবাই জেনে গেছে যে প্রচন্ড মিথ্যে কথা বলে, নিজে কি খায় সেটা নিয়েও মিথ্যে কথা বলে, বাকি তো ছেড়েই দিন। তো সেই মুখ্যমন্ত্রী, মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী বললেন যে কেউ অ্যাপ্লাই করবেন না, যারা অ্যাপ্লাই করলো না তার কথা শুনে তারা সিএ পেল না। সিএ দিতে গেলে তো টাইম লাগবে একটা, কারণ আপনার নাগরিকত্ব তো মুখের কথা নাই, ললিপপ নাই যে আপনি চাইলেন আর এরকম দিয়ে দিলাম দোকান। আজকে তার জন্য যাদের নাম বাদ যাচ্ছে, মতুয়াদের বা নবশূদ্র বা উদ্বাস্তুদের, তার জন্য মলয় ঘটকদেরকে ধরুন, উত্তর দিতে বলুন কেন আপনার মুখ্যমন্ত্রী তখন তাহলে মিথ্যে কথা বলেছিল, অ্যাপ্লাই করতে কেন মানা করেছিল, তাদের নাম মুখ্যমন্ত্রী ঢুকে দেওয়ার ব্যবস্থা করুন। আমরা পরিষ্কার বলছি, মতুয়াদের সাথে উদ্বাস্তুদের সাথে আমরা আছি। একটাও হিন্দু, একজনও হিন্দু বাংলাদেশ থেকে আসুক, পাসপোর্ট নিয়ে আসুক, পাসপোর্ট ছাড়া আসুক, ভারতবর্ষ ছাড়বে না। আপনি যেহেতু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, একটা লোকাল ইস্যু আছে, দুদিন ধরে আন্দোলন চলছে। এখানে বার্নপুরে 6টি স্কুল ছিল ইস্কো কারখানা, যেটা স্যার বীরেন মুখার্জি করে গেছেন, পরে ইস্কো এটা অধিগ্রহণ করেছিল। সেই স্কুলে একটি বন্ধ হয়ে গেছে, 5টি বেসরকারি কর্মপথে যাচ্ছে, নতুন করে ভর্তি নেওয়া হচ্ছে না, আন্দোলনে নেমেছে তৃণমূল। তৃণমূলের আন্দোলন করার আগে তৃণমূলকে বলুন রাজ্যে রাজ্যে সব থেকে বেশি 8000 স্কুল এই রাজ্যে বন্ধ হয়ে গেছে বিগত কয়েকদিন। তো সেটার জন্য আগে আন্দোলনটা করতে বলুন, সেটার জন্য আন্দোলন করছেন। ইস্কোর কাজ তো স্কুল চালানো না। ইস্কো কেন তৈরি হয়েছিল বলুন তো? ইস্কোর কাজ কি? ইস্পাত নিয়ে কাজ করার জন্য। তো আমি যতদূর বুঝি, আমার জ্ঞান যতদূর বলে, স্কুল চালাবে সরকার চালাবে। মানে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় আছে, আমাদের জওয়াহর নবোদয় বিদ্যালয় আছে, আমাদের একলব্য বিদ্যালয় আছে। আর ভারতবর্ষের শিক্ষা কোথা থেকে কোথায় গেছে দেখুন। তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করুন ওদের আমলে কেন হয়নি। কিউএস র্যাঙ্কিং, যেটা গোটা ওয়ার্ল্ড মানে, যখন মোদিজি আসেননি তখন 11খানা বিশ্ববিদ্যালয় আইআইটি র্যাঙ্কিং এ ছিল, কিউএস র্যাঙ্কিং এ। এখন 54খানা। কত গুণ নিজে হিসেব করে নেন, 5 গুণ প্রায়। बांग्लादेश में 35 दिनों में 11 हिंदुओं की मौत कट्टरपंथियों द्वारा, क्या बोलेंगे? देखिए, बांग्लादेश की स्थिति बहुत ही भयंकर है। हम बांग्लादेश की हिंदुओं को लेकर बहुत चिंतित है, लेकिन उससे भी ज्यादा चिंता इस विषय से लेकर है कि जो मानसिकता बांग्लादेश में एक के बाद एक हिंदुओं का कत्ल कर रही है, वही मानसिकता मुर्शिदाबाद में चंदन दास और हरगोविंद दास का जीवन ऑलरेडी ले चुका है। वही मानसिकता नन्हे और मिस्टर, वही मानसिकता नन्हे और मिस्टर की वो मानसिकता आपके आसानसोल में है और लैंड जिहाद कर रहा है वो। आगे आने वाले समय में बांग्लादेश जैसा घटना आपके आसानसोल में ना घटे, इसका मैं उम्मीद करता हूँ। लेकिन इसको लेकर मैं चिंतित हूँ। मुझे लगता है बांग्लादेश जैसा घटना आसानसोल में भी घट सकती है। ইংরেজি মাধ্যমে স্কুল চালু করা হয়েছিল এবং আগের যে ডিআইসি ছিলেন তিনি বলেছিলেন যে স্কুলটা
ধীরে ধীরে উচ্চ মাধ্যমিক পর্যন্ত করা হবে, কিন্তু বর্তমান সময়ে যিনি ডিআইসি রয়েছেন তিনি পরিষ্কার জানিয়েছেন স্কুলের কোনো আগে বাড়ার সম্ভাবনা নেই, যার ফলে সমস্যায় পড়েছেন মানে গার্জেনরা এবং ছাত্রছাত্রীরা। কি বলবেন এই বিষয়ে? দেখুন এই বিষয়ে আমরা ডিআইসির সাথে কথা বলবো, ও জানাবো কি আছে। जेएनयू में मोदी विरोधी और अमित शाह विरोधी नारे लगे हैं, क्या बोलेंगे? लेकिन नया क्या है, यहाँ पे देश के विरोध में नारे लगते हैं तो मोदी अमित शाह कौन है? इसी जेएनयू में नारे लगा था भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह, कब्र खुदेगी, क्या क्या बोला था। भारत का तो कुछ नहीं हुआ, लेकिन जो लोग जो वामपंथी अति वामपंथी नक्सलाइट मानसिकता के लोग जिन लोगों ने स्लोगन दिया था उनके हिडमा साहब ऊपर चले गए। हमारे सेंट्रल फोर्सेस ने उनको मुक्ति दे दी, रिवोल्यूशन दे दी उनको। तो ऐसी मानसिकता जेएनयू में है कुछ लोगों में, ठीक हो जाएगा, आधा ठीक कर चुके हम, और थोड़ा टाइम दीजिए और 10-15 साल दीजिए, बीजेपी की सरकार रहेगी तो ऐसे ही ठीक हो जाएगी। मुख्यमंत्री का आरोप है कि शेष करो। मनरेगा का पैसा केंद्र सरकार नहीं दे रही है, इसीलिए उन्होंने जो है मनरेगा का महात्मा श्री एक योजना शुरू की है। देखिए केंद्र सरकार का बात स्पष्ट है, हम कोर्ट को मानते हैं, ममता बनर्जी कोर्ट से ऊपर है। कोर्ट ने क्या किया, क्या कहा, कलकत्ता हाई कोर्ट का जो भार्डिक है, जो भार्डिक सुप्रीम कोर्ट ने भी अपहेल्ड किया, हम तो उसी को मान रहे हैं। कोर्ट बोल रहा है कि हाँ वी हैव एक्सेप्टेड दैट दैट करप्शन हैपेंड। नंबर 1 ये करप्शन जिन लोगों ने किया उसके खिलाफ कार्रवाई होनी चाहिए, और सेंट्रल गवर्नमेंट को बोला गया कि यू इम्पोज सम कंडीशंस जिसके तहत ये फिर से यहाँ पे लागू हो। 100 दिन का काम जिसे हम बोलते हैं, अभी 125 दिन का काम हमने बना दिया इसको, लेकिन विथ कंडीशन। हमने कंडीशन डाला, दीदी ने उसको फाड़ दिया। अब फाड़ने की आदत है, बनाने की आदत तो दीदी में है नहीं, सारा फाड़ने की, तोड़ने की और बंद करने की आदत है, तो वही कर रहे हैं। हम तो कोर्ट के मान रहे हैं, हाई कोर्ट को मान रहे हैं। ममता बनर्जी उस कोर्ट का ऊपर है, हम तो नहीं, हम तो कोर्ट के नीचे हैं। টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে যে যখন এসআইআর শুরু হয়েছিল তখন বিজেপি বলেছিল এখানে কয়েক কোটি 1 কোটির উপর রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান আছে। এখন 58 লক্ষ লোকের নাম বাদ পড়েছে ড্রাফট লিস্টে। ওরা চ্যালেঞ্জ করছে ইলেকশন কমিশনকে যে তোমরা স্ট্যাটিস্টিক্স দাও যে কত রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান আছে। তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করছে তো ইলেকশন কমিশন কেন দেবে? কে হয় তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশন? বাপের বাড়ির জমিদারি নাকি? তুই চ্যালেঞ্জ করবে তোমাকে দেবে? আইন আছে, ইলেকশন কমিশন আইন অনুসারে চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোটবেলা থেকে বড় লোক সোনার চামচ নিয়ে মানুষ হয়েছে, তার মনে হয় আমার বাড়িটা যেরকম, কাজের লোককে বলতাম পার্টি বেঁধে তো গরম জল করে দে, গরম জল করে দিত। দেশটা তোর জমিদারি নয়, ইলেকশন কমিশন আইন অনুসারে চলবে। বিজেপির নেতা কি বললো, তৃণমূলের নেতা কি বললো, সেই ইলেকশন কমিশন সেদিকে চলবে না। আর কত রোহিঙ্গা বাংলাদেশি আছে অপেক্ষা করুন, 5-10 বছর সব খবর পাবেন। এই যে যারা চলে যাচ্ছিল বর্ডার দিয়ে, এই স্বরূপনগর বর্ডার দেখুন না, যান না। আজকে মাছু মিয়া, তার ইন্টারভিউ দেখলাম আমি একটা চ্যানেলে, সে পরিষ্কার বলছে তৃণমূলের নেতারা আমাকে ভোটার কার্ড তৈরি করে দিয়েছিল, তৃণমূলকে ভোট দিতাম। বাংলাদেশ ফেরত যাচ্ছে, সবার খবর লিস্ট রাখছি না, রাখার কি দরকার আমাদের? যা হওয়ার হচ্ছে, পরে খবর পাবেন। এখন না, কালকে আমার সবার আগে মানে গত পরশু দিন থানায় অভিযোগ করতে বলে এসেছি, সভাপতি করবে। আর থানা যদি অ্যারেস্ট না করে, তাদের বিরুদ্ধে মামলা না নেয়, আমার ছেলেটার যে অবস্থা করছে সেই অবস্থা থানার করব, থানাকে ইউক্রেন করে দিয়ে আসবো, নয় গাজা বানিয়ে দিয়ে আসবো। দুটোই হবে, চলুন।